সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি স্বাধীন সংলাপে সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল এবং বসুন্ধরা মেডিকেল সিটি। আপনাদের সঙ্গে পুরো আয়োজন জুড়ে থাকবো আমি বাবলি ইয়াসমিন। আজ আমার নির্ধারিত বিষয় ভোটের মাঠে জোটের দৌড়। এই বিষয়টি নিয়ে তো কথা বলবো, সেই সাথে আজকের দিনের যে প্রধান প্রধান খবরগুলো আছে সেগুলো নিয়েও কথা বলবো। আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন সম্মানিত দুজন অতিথি, পরিচয় করিয়ে দেব তাদের সঙ্গে। স্টুডিওতে আছেন গোলাম মাওলা রনি, রাজনীতিবিদ, লেখক ও কলামিস্ট, আপনাকে স্বাগত এই আয়োজনে। আছেন রুহিন হোসেন প্রিন্স, সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি, আপনাকে স্বাগত এই আয়োজনে। মূল আলোচনায় যেতে চাই। আমার শিরোনামের একেবারে শেষ অংশে যে সংবাদটি আসলে বললাম, খেলার খবর যেটা ছিল টি-20 বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিকল্প হিসেবে নেওয়া হয়েছে স্কটল্যান্ডকে। এটি আগেই আইসিসি ঘোষণা করেছিল, সেটি দেখতে শুরু করতে চাই। নানান ধরনের হিসেব নিকেশ আমরা আসলে গণমাধ্যমে দেখতে পাচ্ছি। রনি ভাই, আপনাকে দেখতে শুরু করব। সেই হিসেবে দেখা যাচ্ছে যে বাংলাদেশের লসের পরিমাণটা কতটা হলো সেটি দেখানোর চেষ্টা হচ্ছে। আমরা কি আসলে লাভ করলাম নাকি লসে পড়লাম? আমি আসলে ক্রিকেট বিশেষজ্ঞ নই, কিন্তু পাবলিক সেন্টিমেন্ট এই ক্রিকেট খেলাকে নিয়ে সামাজিক মাধ্যমে যা দেখছি, তাতে করে এখন যিনি ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি আছেন, এর 14 গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছে পাবলিক, এবং বলছে এর জন্ম না হলে ভালো হতো, এ মরে গেলে আরও ভালো হতো, এই সমস্ত কথাবার্তা বলছে। আর আসিফ নজরুল সাহেব এর সম্পর্কে খুব বাজে বাজে কথাবার্তা বলছে। এই দেশটাকে শেষ করে দিল, এর চাইতে এই দেশটাকে যদি জ্বালিয়ে পুড়ে শেষ করে দিত কেউ, তবুও ভালো হতো। তো এই ধরনের কথাবার্তা আসলে সামাজিক মাধ্যমে হচ্ছে আসিফ নজরুল সাহেবকে নিয়ে, এবং পাবলিক এমনি তো আসিফ নজরুল সাহেবের উপর ভীষণ খ্যাপা, তিনি যেখানে যাচ্ছেন সেখানেই লাঞ্ছিত অপমানিত হচ্ছেন। তো এই ঘটনার পরে এটা অনেকটা যাকে বলে করোনার মতো তার পিছনে ছুটতে থাকবে এই ক্ষোভ, মানুষের ক্ষোভ। খেলাধুলা, এই যে এত বড় একটা খেলা থেকে বাংলাদেশকে বঞ্চিত করা হলো, এর সঙ্গে কী দেশপ্রেম আছে, কী দেশের স্বার্থ আছে, কী আত্মমর্যাদা আছে, এই বিষয়গুলো যতই বোঝানো হোক না কেন, আমার মতো মানুষ, আমি যেমন কিছুই বুঝি না, এই খেলাধুলা তেমন একটা কিছু বুঝি না। কোনো জীবনে একটা ক্রিকেট ম্যাচ এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত দেখেছি, এরকম কোনো নজির নেই। কিন্তু সামাজিক মাধ্যমে যেভাবে এই খেলা নিয়ে উত্তেজনা ছড়াচ্ছে, তাতে করে এই আমার অভিব্যক্তিটা আমি বললাম যে এইভাবে আলোচনা করছে, এবং লোকজন যারা এই ক্রিকেট প্রেমী, তারা বর্তমান যিনি ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি আছেন, কর্তা ব্যক্তি আছেন, আরও 2-1 জনের নামও আসছে, কী যেন নাম আছে, তার সঙ্গে সঙ্গে বিশেষ করে আসিফ নজরুল আছেন, এদের প্রতি মানুষের রাগ, ক্রোধ এবং ক্ষোভ এমন একটা পর্যায়ে চলে গেছে, এরা অনেক দিন এদেরকে সতর্ক থাকতে হবে, রাস্তাঘাটে চলতে গিয়ে অনেক দিন সতর্ক থাকতে হবে বিভিন্ন রকম পরিবেশ পরিস্থিতি থেকে, এটাই মনে হচ্ছে। আর অন্য একটা ব্যাপার হলো যে যেটা কমন সেন্স যেটা বলে, সেটা হলো যে একটা বিশ্বকাপে খেলা বা একটা টি-20তে খেলা বা যে কোনো একটা ম্যাচ খেলা, যে কোনো একটা বড় দলের জন্য সৌভাগ্যের বিষয়। এবং কোনো কারণে এই ধরনের একটা সুযোগ থেকে যদি কোনো একটা দল পিছিয়ে পড়ে, ক্ষেত্র বিশেষে ওই প্র্যাকটিসের ওই জায়গায় ফিরে আসতে কখনো কখনো 2-3 বছর সময় লাগে। এবং ক্রিকেট এরকম একটা খেলা, যে খেলাতে প্র্যাকটিসটা যদি কোনো মতে আপনার বিঘ্নিত হয়, তাহলে ওটা আর গিয়ার আপ করা যায় না। আমাদের এই বাংলাদেশে অনেক বড় বড় ক্রিকেট স্টার, একবার যাদের খেলা পড়েই গেছে, দ্বিতীয়বার কিন্তু সেই খেলা আর উঠানো যায় না। এখানে অন্যান্য প্রফেশনে, যেমন আমরা দেখেছি ফুটবলে বা ইভেন বক্সিংয়ে, যারা একবার রিং আউট হয়ে যায় তারা ফিরে আসে। এই প্রভাবটা কি শুধুমাত্র আমাদের যারা আসলে খেলতো এই খেলাটিতে যারা অংশগ্রহণ করতো তারাই শুধু সাফারার হবে? অনেকে বলছেন যে নারী ক্রিকেটের উপর এর একটা প্রভাব পড়তে পারে। অ্যাজ এ হোল এখানে ক্রিকেট রাজনীতি যেটা আছে, সেটা তো অবশ্যই আইসিসির সঙ্গে একটা সম্পর্ক হলো। এখানে একটা বাস্তবতা বুঝতে হবে যে জাতিসংঘের উপর কেন আমেরিকার এত দাপট। এর কারণ হলো যে এর প্রায় 80% কস্টিং, জাতিসংঘের যত ক্ষয় খরচা সব আমেরিকা দেয়, এবং জাতিসংঘের সদর দপ্তর থেকে শুরু করে বেশিরভাগ অফিস এগুলো সব আমেরিকাতে অবস্থিত। এই কারণে জাতিসংঘ উপরে আমেরিকার একটা দাপট থাকে। তদ্রূপ আইসিসি, তো আইসিসির যত খরচ হয় তার মেজর খরচ বহন করে হলো ভারত, এবং আইসিসিকে সারা পৃথিবীতে এখন টিকিয়ে রেখেছে বলতে গেলে ভারত, কোনো ইউরোপের কোনো দেশ নয়। তো আইসিসির উপরে ভারতীয় দাদাদের, ভারতীয় কর্তৃপক্ষের, ভারতীয় ক্লাবগুলোর, এমনকি ভারতীয় জনগণের একটা যে যাকে বলা হয় প্রভাব আছে, প্রতিপত্তি আছে, তাদের একটা ইনফ্লুয়েন্স আছে, ওটার বাইরে আইসিসি যেতে পারছে না। এবং আমরা সেই যে ডালমিয়ার নাম শুনে আসছি, সেই ডালমিয়ার ক্ষমতা এখনও কিন্তু কমেনি। জগমোহন ডালমিয়া আইসিসির যিনি প্রেসিডেন্ট ছিলেন। তো সেই অর্থে অলনে ছাড়েন এখানে এসে বাংলাদেশ যেখানে হাঁটি হাঁটি পা পা করছে ক্রিকেটে, তো সেই জায়গাতে আইসিসির মতো একটা দল, আইসিসির মতো একটা অর্গানাইজেশনের সঙ্গে আমাদের এইভাবে প্রতিযোগিতা নামা, তাদের রোষানলে যাওয়া, তারপরে সে ভারতের মতো একটা
যাকে বলা হয় দেশকে এই ক্রিকেট খেলতে গিয়ে আমরা শত্রু বানিয়ে ফেললাম, এটা আসলে আমার চেয়ে হয়তো আসিফ নজরুল বা অন্য যারা আছে তারা খেলাধুলা ভালো বুঝেন, কিন্তু এই কাজটা স্বাভাবিক জনগণ তারা কোনো অবস্থাতেই মেনে নিতে অসংখ্য ধন্যবাদ। পারছে না। জি প্রিন্স ভাই, আমি একটু রাজনীতিতে ফিরি। এবারে রাজনীতিতে মানে নির্বাচনের যে রাজনীতি, সেখানে জোটের দৌড়টাই সব থেকে বেশি আসলে লক্ষ্য করা যাচ্ছে। আপনারাও জোটবদ্ধ হয়েছেন 6-7টি দল নিয়ে, আপনারা নিশ্চয়ই প্রচারণা সেভাবেই শুরু করেছেন, কিন্তু প্রচারণার শুরুর আগে আমরা শুনেছিলাম বিএনপি জামায়াতের পক্ষ থেকে তারা নানা ধরনের জনগণকে প্রতিশ্রুতি দিচ্ছিলেন, তারা বলছিলেন যে আমরা আর দোষারোপের রাজনীতিতে ফিরে যাব না। কিন্তু আমরা প্রথম দিনের যখন প্রচারণা দেখলাম বিএনপির, প্রথম দিনের প্রচারণা যখন দেখলাম জামায়াতের, তখন দেখলাম তাদের প্রথম বিষয়টাই ছিল সেটা হচ্ছে যে পারস্পরিক দোষারোপ, এবং নানাভাবে কে কাকে কতটা আসলে দোষারোপ করতে পারে সেই টেন্ডেন্সিটা দেখেছি। আমরা আসলে প্রতিশ্রুতি দিয়ে সবসময় কি এরকম রাখতে না পারাটাই স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে? দোষারোপের রাজনীতিকে চলে যাবে না থাকবে? না, আপনাকে ধন্যবাদ। আপনি ঠিকই বলেছেন যে হয়তোবা কারোর মধ্যে আকাঙ্ক্ষা ছিল যে যেহেতু একটা দীর্ঘ দিন একেবারে ভোটারবিহীন অবস্থায় ছিলাম, তারপরে একটা ভোট আমরা আসছি এবং একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে ভোট করছি, হয়তো অনেকের উপলব্ধি হবে তাতে করে। কারণ যারাই সবচেয়ে বড় গলায় সংস্কার এবং অন্যান্য কথা বলেন, তারা তাদের প্রচার প্রপাগান্ডায় অন্তত পক্ষে হয়তো নতুনত্ব আনবেন। নতুনত্ব আমার বিবেচনায় বেশি না বললেও হয়তোবা যেহেতু এটা সংসদ নির্বাচন, সংসদের প্রধান কাজ আইন প্রণয়ন করা, রাষ্ট্রযন্ত্রের রক্ষণাবেক্ষণ করা এবং আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদের সম্পর্ক কি, আমাদের বাজেট, নানা ধরনের কাজে কি করব, এটাই। তা সেটা তো ইস্তেহারের মধ্য দিয়ে প্রতিভাত হয়। তো হয়তোবা একটু বেশি হয়তো অনেকে ধারণা করেছে যে এক একটা দল বা জোট তারা ক্ষমতায় গেলে কি করবে, এই জায়গাটায় অ্যাড্রেস করলে মানুষকে বুঝাবে, শুধু না মানুষকেও এই জায়গায় নিয়ে আসতে পারবে, তাহলে পরস্পর দোষারোপ না করে সাধারণ মানুষও এটার মধ্যে ঢুকতে পারত। কিন্তু আসলে যে কোনো কিছুর পরিবর্তন হয়েছে এটা তো এই প্রচার প্রপাগান্ডার মধ্যেই দেখা যাচ্ছে যে আসলেই হয়নি। সুতরাং ওইটা যখন হয়নি বা ওই ধরনের সুনির্দিষ্ট বক্তব্যটা যখন প্রধান হয় না, কিছু কিছু তো বলেছে, একেবারে বলেনি আমি তা বলছি না, বললে তো যথার্থ বলবো না। সুতরাং পথ তো একটাই আছে, দোষারোপ করা, একজন আরেকজনকে ঘায়েল করার জন্যে ওই অস্ত্রটাই ব্যবহার করা হয়। তার মানে রাজনীতির নীতিগত অবস্থানের যে অস্ত্র, সেইটাকেও ব্যবহার করা হলো না। এবং তাতে আমি ক্ষতিটা আরও অনেক রকমের দেখি। সেটা কি, ধরেন দুইটা ছোট করে বলি। একটা হচ্ছে আমি তো মানুষকেও তার উন্নততর চিন্তার মধ্যে আনবো, তাহলে সেটা তো আনতে পারলাম না। আরেকটা জায়গায় খেয়াল করবেন যে আমাদের পার্লামেন্ট মেম্বাররা, এমনকি আমাদেরও মধ্যে আমিও দেখি যে একেবারে নাই আমি তা বলবো না, আমাদের দল বা জোটেও, কারণ যখন ওই জিনিসগুলো সামনে থাকে না প্রচার প্রপাগান্ডায়, তখন দেখা যাবে স্থানীয় প্রার্থী, স্থানীয় অনেক এমনগুলো কথা বলছেন যার সাথে কিন্তু জাতীয় সংসদের মানে সঙ্গতিটা নাই। তো এইটা ওভারঅল আমার বিবেচনায় কোনো তো অগ্রগতি হয়নি, বরঞ্চ কতগুলো জায়গায় আমরা অনেকগুলো অধোগতি দেখতে পাচ্ছি। তার মধ্যে একেবারে ছোট করে যদি বলি, দেখেন ন্যূনতম আমি 2008-এর কথা যদি বলি কিছুটা, সেটা হচ্ছে যে আমরা আচরণবিধি একটা করেছিলাম। যেমন ওই সময় আপনার মনে আছে নিশ্চয়ই, অনেক কিছুর মধ্যে আমাদের দেওয়াল লেখন বাতিল হয়ে গেছিল, সাদা কালো পোস্টার ছিল, এইরকমের আমরা না ভোট পুরোটা এনেছিলাম সমস্ত জায়গায়। তো অনেক কিছু সরকার বাতিল করে দিয়েছিল আগের সরকার, কিন্তু যতটুকু আচরণবিধি রক্ষা করার প্রবণতা আইনগতভাবে ছিল বা কেউ কেউ করারও চেষ্টা করেছিল, এইবার সেটা তো আমি দেখি হজবরলা। একেবারে শুরুতেই টাকার খেলা থেকে শুরু করে চলছে, কোনো নিয়ন্ত্রণ নাই। এখন ওটা দেখা যাচ্ছে না। আর একটা ভয়াবহ রূপ ধারণ করেছে এই যে নির্বাচনে ধর্মের ব্যবহার, অনেকে অপব্যবহার বলে, আমি যে ভাই ব্যবহার আর অপব্যবহার না হয় চিন্তাবিদরাই চিন্তা করুক, কিন্তু যেটা আমাদের আরপিওতে নিষিদ্ধ সেই জায়গাগুলো কিন্তু এখন হয়েছে। এবং দেখেন, মাত্র আমরা এই 2-3 দিন হলো প্রচারের মধ্যে আনুষ্ঠানিকভাবে নামলাম। আজকেও আমি একটা প্রোগ্রামে ছিলাম যেখানে শুধু আমাদের মানে বিভিন্ন দল এবং নানা ধরনের মানুষের সাথে আমাদের শ্রেণী পেশার মানুষের দেখা হলো। এটা দলীয় না, সাধারণ একটা অন্য ধরনের প্রোগ্রাম। তা সেই জায়গায় দেখলাম অধিকাংশ মানুষের কাছে বড় প্রশ্ন, কিরে ভাই ইলেকশন হবে, হলে কোন ধরনের ম্যানিপুলেশন হবে, পরিস্থিতিটা চিন্তা করেন। একেবারে খুব অল্প একটা সময়, একেবারে। তার মানে আমি বলছি যে আপনি শুধু এইটা তো আপনি বললেন যে পরস্পর দোষারোপ, এখন এইরকম জায়গায় চলে গেছে ম্যানিপুলেশনটা কোন রকম, কত প্রকার, কি হতে পারে না পারে, এই ধরনের ক্যালকুলেশনের জায়গাটা চলে গেছে। অর্থাৎ নির্বাচনের ন্যূনতম একটাই শুরুর পরে 22 তারিখে তো শুরু হলো, মাত্র কয়দিন হলো, তা ন্যূনতম শুরুতে যে অংশ থাকে না, যে শুরুটা তো হয়, তারপরে কিছুদিন পরে এগুলো ঘটে।
তা আমরা দেখলাম শুরুর আগেও যে ধরনের ঘটনা, এখনো সেই ধরনের ঘটনা আছে। জি। তার মানে আমরা নির্বাচনী যাত্রা শুরুটা কোনো মোটেই ভালো কোনো কিছু ভালো আসলে হলো অবস্থাতে না। শুরু করতে পারলাম না। রনি ভাই, এই প্রশ্ন দিয়ে আমিও শুরু করি। এখনো যদি কেউ জিজ্ঞেস করে আরে ভাই নির্বাচন কি হবে, এখনো যদি আসলে আমরা বলি যে নির্বাচনের যে উৎসবের আমেজ আমরা সব নির্বাচনেই দেখতে পেয়েছি, যেরকম নির্বাচনই হোক উৎসবের একটা আমেজ ছিল, কিন্তু সেই আমেজটা কি এখন আপনি দেখতে পাচ্ছেন কিনা, উৎসবের আমেজ দেখতে পাচ্ছেন কিনা? এখানে একটু মানে ধর্মীয় ব্যাপার স্যাপার আসছে, তো ধর্মের কিছু বলবেন। কথা বলি। আমাদের দেশে যেমন বলা হয় যে রোজার মাসে শয়তানকে বন্দি করে রাখে আল্লাহ। তো এই জন্য রোজার মাসে এরপরে মানুষ মিথ্যা কথা বলে, ফাজলামা করে, আজে বাজে কাজকর্ম করার পরে লোকজন খুব বিক্ষুব্ধ হুজুরদেরকে জিজ্ঞাসা করে যে আল্লাহ নাকি শয়তান বেঁধে রেখেছে। তখন হুজুররা বলে যে শয়তান, ওই প্রশ্ন পড়ে, ধরুন একটা ডালের উপর একটা পাখি বসে আছে, তো পাখিটা উড়ে চলে গেল, তারপর ডালটা নড়ে না, বলে হ্যাঁ নড়ে। তো ওই যে শয়তান চলে গেছে, শয়তান চলে যাওয়ার পর ওই ডালটা নড়তেছে। তো এই কারণে রোজার মাসে এই যে মানুষ বিভিন্ন অপকর্ম করে। তো এখন আমাদের মূল ব্যাপারটা হলো আমরা গত তিনটি নির্বাচন, সেখানে কোনো নির্বাচন হয়নি। জি। নির্বাচনে ভোট ম্যানিপুলেশন হয়েছে, একপাক্ষিক ভোট হয়েছে, এবং যারা রাজনীতিবিদ তারা কেউ কথা দিয়ে কথা রাখেনি। তো এইভাবে আসলে 15টি বছরের মধ্যে 10টি বছর, আরও যদি ভালো করে ধরেন, যদি এক যুগ ধরেন, এটা 2012 সন থেকে ধরেন, 12 বছর ধরে যদি একটা বিষয় আপনি দেখতে থাকেন, শুনতে থাকেন, তাহলে ওটা ইবলিস যেভাবে আপনার মনের মধ্যে 12 বছর বসবাস করলে আপনার শরীর মনে যে ধরনের একটা কনফিডেন্স চলে আসবে ফাজলামোর ব্যাপারে, দুষ্টমির ব্যাপারে, বদমাইশির ব্যাপারে, যে ইয়েস আপনি এটা করতেই পারবেন। তো ওইরকম নির্বাচন না হওয়ার ব্যাপারে আমাদের যে সন্দেহ, আমাদের যে অবিশ্বাস, এটা মোটামুটি পার্মানেন্ট হয়ে গেছে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তো একটা ম্যাজিক নিয়ে আসছেন, হি ইজ এ ম্যাজিক্যাল ম্যান। তারপর তিনি কিংবদন্তির একটা নির্বাচন উপহার দেওয়ার প্রতিশ্রুতি করেছেন। তো এটা ইতিহাস সৃষ্টিকারী নির্বাচন। তারপরে তার প্রেস সচিব বলেছেন যে তিনি এত ভালো কাজ করেছেন যে তিনি চলে যাওয়ার পর আমরা কাঁদবো। তো এই কথা শুনে আমার এখনই কান্না পাচ্ছে। এমনি ছোটোকাল থেকে আমি শীতকাদনের লোক আর কি, কিছু হইলে আমার খালি কান্না পায়। তো এখন ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় থাকবেন না, আজ থেকে 15 দিন পরে চলে যাবেন, আমরা সেই হাসি আর দেখবো না, সেই প্রেস সচিব নাই, এই কথা ভাবতেই আমার এখনই কান্না পেয়ে যাচ্ছে। নির্বাচন নিয়ে আমার চিন্তা করার কোনো সময় নাই। এটির প্রেক্ষিতে একটা কথা মনে পড়লো, দ্য পোস্টের একটি পোস্ট নিয়ে, একটা সংবাদ নিয়ে এক ধরনের মাঝখানে আর কি বিতর্ক তৈরি হলো, এবং সরকারের পক্ষ থেকে সেটা নিয়ে এক ধরনের বিবৃতিও দেওয়া হয়েছে। বিতর্কটা এরকম ছিল যে গণভোটের পর অন্তর্বর্তীকালীন সরকার আসলে যাচ্ছে না, তারা আরও 6 মাস তারা থাকবে, এবং এরপরে তারা 6 মাস পর তারা হয়তো বা যাবে। এরকম কোনো ইকুয়েশন কি আছে যে গণভোটে যদি হ্যাঁ জয়যুক্ত হয় এই সরকার কন্টিনিউ করবে? এটা থাকতে পারে, আবার মানে থাকতে পারে, থাকার সম্ভাবনাটাই বেশি। এখন আমাদের হলো কি, প্রধান বিরোধী দল এখানে এই মুহূর্তে রাজপথে যেটা আছে, বিরোধী দল না, তো সরকারি দল, সেটা হলো বিএনপি। বিএনপির ধৈর্য, শৌর্য, ভদ্রতা, নম্রতা এমন একটা পর্যায়ে চলে গেছে, এবং বিএনপির লজ্জা শরমে এমন একটা পর্যায়ে উঠে গেছে, আপনি বলে এক্সট্রিম লেভেলের লজ্জা, এক্সট্রিম লেভেলের ভদ্রতা। তো ধরেন ইলেকশন হলো, বিএনপি জয়লাভ করলো, যদি সরকারের পক্ষ থেকে বললো যে আপনারা তো এতদিন অপেক্ষা করছেন, আর 6টা মাস অপেক্ষা করেন, আমার কাছে মনে হচ্ছে না যে বিএনপির লজ্জা ভাঙবে, কিংবা বিএনপির ভদ্রতার সীমা অতিক্রম করবে, এবং তাদের ধৈর্যের বাঁধও ভাঙবে না। তারা বলবে আচ্ছা ঠিক আছে স্যার, আপনি ভালো মানুষ, সারা দুনিয়া আপনাকে সম্মান করে, আমরা আপনাকে তো অসম্মান করতে পারি না, আপনি আরও 6 মাস থাকতে চান, থাকেন না, অসুবিধাটা কি? যে আমাদের আমির তো বলেছিলেন যে আমরা নির্বাচনের পর দেশের স্বার্থে প্রয়োজনে জাতীয় সরকারের কথা তারা আর কি ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেছেন, সেটিও কি তাহলে মানে বিএনপি যদি জয়লাভ করে সেটিও কি তারা রাখতে যাবে না? সেটা আবার ভিন্ন প্রসঙ্গ। কিন্তু ডক্টর ইউনূসের ব্যাপারে জামাতের বক্তব্য হলো, ডক্টর ইউনূস হলেন আল্লাহর দেয়া একটা নিয়ামত, আল্লাহর পক্ষ থেকে বিশেষভাবে বাংলাদেশের জন্য স্পেশালি ডিজাইনড একটা নিয়ামত নাজিল করা হয়েছে। কাজে এই নিয়ামতে তারা শুকরগুজার করবে, এবং এই নিয়ামত যেন আমরা হারা না হই, আমাদের এই জনগণ যাতে দুর্ভাগ্যের শিকার না হয়, এই জন্য জামাত শেষ দিন পর্যন্ত চেষ্টা করবে দোয়া দুরুদ পাঠ করে যেন ডক্টর মোহাম্মদ ইউনূস থাকেন। তো কাজে নির্বাচনের মতো হচ্ছে, আমরা যারা আমজনতা আছি, আমরা সাধারণভাবে এই নির্বাচন আমরা হচ্ছে, তারেক রহমান সাহেব ছোটাছুটি করছেন, জামাতের আমি ছোটাছুটি করছি, আমরা এই শরীয়তের মধ্যেই থাকি। মারফতের যে বিষয়টা, এটা যারা আমাদের সাথে ভালো জ্ঞানী তাদের কাছে থাকুক, যে কিভাবে ভোটের ফলাফল তৈরি হবে, কিভাবে ফলাফল কতদিন পর ঘোষণা করা হবে, ফলাফল ঘোষণা করার পর সরকার কতদিন থাকবে, 6 মাস থাকার পর সরকার কি করবে, এই বিষয়গুলো মারফতের রাজ্যে থাকুক বলে আমার কাছে মনে হচ্ছে আর কি।
অসংখ্য ধন্যবাদ প্রিন্স ভাই। যেহেতু প্রচারণার বিষয়গুলো নিয়েও আমরা কথা বলছিলাম, এনআইডি প্রসঙ্গটা নিয়ে আসলে কথা বলতেই হচ্ছে, কেননা প্রতিদিনই আমরা এই ঘটনাটা ঘটতে দেখছি যে বাসা বাড়িতে গিয়ে আসলে এনআইডি নেওয়া হচ্ছে। জনাব তারেক রহমান তিনি বলেছেন যে এনআইডি নিয়ে যাওয়া বাহিনী আর নিশি রাইতের নির্বাচনকারীদের মধ্যে পার্থক্য কি, এমন প্রশ্ন তিনি করেছেন। ঘরে ঘরে গিয়ে যে এনআইডি নেওয়া হচ্ছে, এটি আসলে এনআইডিটা নিয়ে আসলে তারা কি কাজে লাগাতে পারে, বা নির্বাচনে এটা মানে ভয়াবহ দিক কি কোনোটা আছে যে জন্য সবাই এভাবে আসলে বলছে, কি ধরনের আশঙ্কা থাকে? না দেখেন, আপনি নির্বাচন এবং পরবর্তী সরকার, এই সরকারের আরও থাকা না থাকা নিয়ে এখানে যে আলোচনাটা তুললেন, জি এখানকার আমাদের অন্যতম বিশিষ্ট আলোচক গোলাম মাওলা রনি, তিনি হয়তো একটা ধারে আলোচনা করলেন, কিন্তু আমার বিবেচনায় তার এই আলোচনার মধ্যে কতকগুলো, কেউ হয়তো মনে করতে পারে সাবলীল, কত সাহিত্যিকের ভাষা বা এরকম আছে কিনা, কিন্তু আমি কতকগুলো গুরুতর বিবেচনাটা রাখার পক্ষে। বলবেন। সেইটার সাথে এটা আপনি যদি মিলান, আপনি দেখেন আমরা অনেক দিন ধরে এটা শুনছি, প্রথম দিন থেকেই, যে মেটিকুলাস ডিজাইন। জি তা আপনি সেই ডিজাইন কি আছে না আছে সেইটার উপরেই কিন্তু ওই কাজকর্মগুলো নির্ভর করছে, যেটা আপনি দেখছেন। এটা কেন হবে এই আলোচনায় তো আসার কথা না, আর এটা তো থামছে না, প্রতিদিনের ঘটনা। তার মানে তাহলে কি অন্য কিছু আছে? আমি বলছি যে এই বিষয়গুলো তো পরিষ্কার করতে হবে ইউনূস সাহেবকে, নির্বাচন কমিশনকে, এবং নির্বাচন কমিশনও তো আমি বুঝতে পারি না যে তারা অনেক সময় কি করছে না করছে। তাহলে এইরকম যদি চলতে থাকে তাহলে এটা তো বোঝাই যায় এইগুলো কাজ করা হচ্ছে নানা ধরনের ম্যানিপুলেশন তো শুধুমাত্র আপনি ধরেন যে একটা কি বলে ঘরে বসে খালি পাল্টিয়ে দিলাম তো এমন বিষয়টা তা না, তার জন্য নানাভাবেই সেটি কতগুলো করা যায়। নানাভাবে প্লট তৈরি করার অনেকগুলো মেকানিজমের পার্ট হতে পারে এইটাই। আর এটা মনে রাখা দরকার যে এখানেই আসছে আলোচনায় গুরুত্বপূর্ণ আলোচনা, সেটা হচ্ছে দেখেন আমরা একসময় বিনা ভোটের নির্বাচন দেখছি, আমরা রাতের ভোটের নির্বাচন দেখছি, আবার দেখছি কি আমি আর ডামির নির্বাচন, এই তো লাস্ট 3টা নির্বাচন, যেটা হয়তো আমরা কখনোই ভাবতেই পারিনি। আমি তো ভাবতেই পারিনি, হয়তো আমার দুর্বলতা হতেই পারে, কল্পনা এরকম হয়নি। তো এইবারে কি এরকম একটা ঘটনা ঘটবে? আমি আবার ওনার কাছে ফিরে যাই, উনি ওই যে শয়তান এবং ডালার যে উদাহরণ দিলেন, তাইলে কি হ্যাঁ মানে আমার তো ভাবতেই পারি না। আমি খুব ফ্রাঙ্কলি আমার ব্যক্তিগত কথা যদি বলি যে এই রকমের ঘটনা ভাবতেই পারি না, কিন্তু যদি রিয়েলি ওইরকম ডিজাইনার থাকে তাদের হয়তো ভাবনার এমনটা আছে যেটা আমাদের ভাবনার বাইরে গেল, আমরা ভাবতে ভাবতে কাজ হয়ে গেল। কিন্তু আমি এই কথাটাও বলে আমি শুধু থামছি না, আমি পরিষ্কার করে এটা বলি যে এইটা যে সরকার এখন আছে, নির্বাচন কমিশন যারা আছেন, তাদের মনে রাখতে হবে, এটা মনে রেখেন যে আমাদের 24-এর 5ই অগাস্ট যারা ক্ষমতায় ছিল, সেই ক্ষমতায় থাকা অবস্থায় আপনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, আর বাইতুল মোকাররমের খতিব বলেন, আর আমাদের বিচারপতির জায়গাটা বলেন, যে ধরনের ঘটনা ঘটে গেল, আগের নির্বাচন কমিশনগুলোর কথা বলেন, যে ধরনের ঘটনা ঘটে গেল, এইবারও যদি কেউ কোনো ম্যানিপুলেশনের মাধ্যমে কোনো ম্যাটিকুলাস ডিজাইনের ভিন্ন চেহারা করতে চায়, মানুষ যে অপেক্ষা করছে যে ন্যূনতম গ্রহণযোগ্য ভোটের জন্য, আমি ওই ভালো কিংবদন্তির ওর মধ্যে নাই, সেই জায়গায় যদি ব্যত্যয় হয়, তাহলে মনে রাখা দরকার যে হ্যাঁ ওই যে কি ওনার, আমি ঠিক অত ভালো বলতে পারবো না, যে উড়ে গেলেও ওই যে ডালের যে কিছুক্ষণ থাকতে পারে, কিন্তু ফল একটা কিন্তু ভোগ করতে হবে, এই ফল থেকে কেউ বাদ যাবে না। ন্যূনতম হয়তো সে ভাবতেও পারছে না, বা ওইটা ভাবলে এখন ভাবছে না, কিন্তু এটা ভাবতে হবে, এবং দেশটাও একটা খারাপ জায়গায় যাবে যেটা মোটেই আমরা গ্রহণ করতে পারবো না। আমাদেরকে রাজপথে বেছে নিতে হবে যতটুকু আমাদের ক্ষমতা আছে তার মধ্য থেকে। জি, দর্শক আছে, তার প্রশ্ন নিতে চাই। দর্শক স্বাগত জানাই, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, শুনতে পাচ্ছি আপনাকে। আমি মুক্তার আলী বগুড়া থেকে বলছিলাম। জি, প্রশ্ন করবেন। আমার প্রশ্নটা দুইজনের কাছে, আমি স্টুডিওতে দুইজনের কাছে প্রশ্ন আমার, সেটা হলো যে এই যে আমাদের দেশ থেকে অনেক টাকা দুর্নীতি, মানে যে পাচার হয়ে গেছে, অনেক টাকা পাচার হয়ে গেছে, আর পাচারের 70 কথা বলতেছে, আমাদের দেশে কিছু ক্যান্ডিডেট হয়েছে ঋণ খেলাপি। ঋণ খেলাপি ক্যান্ডিডেট গুলো কেন, কিভাবে তারা ক্যান্ডিডেট হলো, আর এই ক্যান্ডিডেট যদি পাস করে, এমপি হয়ে যায়, মন্ত্রী হয়ে যায়, তারা এই ঋণ খেলাপিরা দেশের জন্য কি করবে, এই টাকাটা কোথা থেকে কিভাবে পরিশোধ করবে, এটা প্রশ্ন আর কি। এটা আমি একটু রনি ভাইয়ের কাছ থেকে সেই প্রশ্ন উত্তরটি নিতে চাবো। তিনি বলছেন যে যারা টাকা পাচারকারী, যারা ঋণ খেলাপিদের এবার নমিনেশন দেওয়া হয়েছে, তাদের এই ঋণ খেলাপিরা যদি নির্বাচিত হয় তাহলে তারা আসলে দেশের জন্য কি করবে, কিভাবে তারা দেশের জন্য ভালো কিছু করবে? না, প্রথমত যে সম্মানিত দর্শক যিনি অনুষ্ঠান দেখেছেন তাকে ধন্যবাদ, এবং তিনি খুব ইন্টেলিজেন্ট, মানে অত্যন্ত বুদ্ধি
মত্তার সাথে প্রশ্নটি করেছেন। আমার নিজেরও খুব অবাক লাগে যে রাজনীতি কিন্তু একটা ফুল টাইম পেশা। মানে এখানে আসলে কেউ মানুষ যদি রাজনীতি করে না, তার আর অন্য কোনো কিছু করার সময় থাকে না। দ্বিতীয়ত হলো, এই রাজনীতির পরে যদি আবার একটা নির্বাচনী এলাকায় কেউ সংসদ সদস্য হন, তার ব্যস্ততা আরও দ্বিগুণ হয়ে যায়। তারপর যদি তিনি আবার মন্ত্রী হয়ে যান, দ্বিগুণ হয়ে যায়। তো যে লোক শুধুমাত্র পার্ট টাইম রাজনীতি করে ব্যবসাটার 12টা বাজিয়েছে, টাকা উপার্জন করতে পারেনি, ব্যাংক ঋণকে খেলাপি করে ফেলছে, কিংবা চুরি চামাই করে ব্যাংকের টাকা মেরে দিয়েছে, তো সে যদি আরও ব্যস্ত হয়ে যায়, তাহলে তার এখন যে ঋণ খেলাপি আছে, সে যদি অনেস্ট হয়, তাহলে তার ব্যবসা আরও ফল করবে, ঋণ খেলাপি হয়ে যাবে। আর সে যদি ধুরন্ধর হয়, তাহলে তার যে ক্ষমতা, এমপিগিরির ক্ষমতা, মন্ত্রীগিরির ক্ষমতা, তার এই ধুরন্ধরি ক্ষমতাটাকে মানে মাল্টিপল করে ফেলবে। এখন যদি সে 500 টাকা চুরি করে থাকে, 1600 টাকা, 1700 কোটি টাকা চুরি করে থাকে, তাহলে ওই সময় সে ওটাকে 1000 বানানোর চেষ্টা করবে, 17,000, 1000 কোটি টাকা এরকম করার চেষ্টা করবে। এবং এভাবেই কিন্তু আমাদের ব্যাংকিং সেক্টর, আমাদের ব্যবসা বাণিজ্য এরকম মাফিয়াদের কবলে পড়ে। তো রাজনৈতিক দলগুলো একটা নির্বাচন করার জন্য মোটামুটি টাকা দরকার আছে, কিন্তু আমাদের দেশে সৎভাবে ব্যবসা বাণিজ্য করে 2, 4, 10 কোটি, 20 কোটি টাকার মানুষ মানে উপার্জন করেছে, এরকম সংখ্যা, লোকের সংখ্যা কিন্তু অভাব নেই। কেন রাজনৈতিক দলগুলোকে এরকম ঋণ খেলাপি লাগবে, এরকম ব্যাংক খেলাপি লাগবে, এরকম বিতর্কিত ব্যবসায়ীদেরকে লাগবে, যাদের সম্পর্কে লোকজন ভালো কথা বলে না। এদেরকে দেখলেই মনে হয় এরা বদমাইশ। এদের কোর্ট কাছারি, এদের হাতের ঘড়ি, আপনি দেখবেন যে টাকা পয়সা আছে, কিন্তু পোশাক আশাক এমনভাবে পড়েছে, হাতে এরকম একটা ঘড়ি পড়েছে, মুখে এরকম 3-4টা দাগ আছে, যেন নাক কাটা গণেশ, এরকম আর কি অবস্থা। তো এই রাজনৈতিক দলগুলো কেন যেন এরকম বিসাদৃশ্য, যাদেরকে প্রকৃতি সিল মেরে দিয়েছে, দে আর দ্য ক্রিমিনাল। আমরা তো আইনের ছাত্র, তো আইনের মধ্যে একটা কথা আছে, বাই ওয়ার্ন ক্রিমিনাল। তো একটা লোক যে খারাপ মানুষ, বাজে মানুষ, আপনি তার চেহারার মধ্যেই দেখতে পাবেন। হাতগুলো, নাকগুলো, ঠোঁট, চেহারা সুরত, বডি কনস্ট্রাকশন, সব কিছুর মধ্যেই প্রকৃতি একটা অসামঞ্জস্যতা দেখা দেয়, মানে দিয়ে দিয়েছে। অর্থাৎ ও যেখানে যাবে সেখানে সে সুযোগ পেলে একটা মন্দ কাজ করবে। তো এটা আইনের বইতে লেখা আছে শত শত বছর আগে, এবং এই লোকগুলো প্রমাণিত আমাদের সমাজে। দেখেন, যারা করাপ্টেড এবং যারা গত 50 বছরে আমাদের বাংলাদেশের রাজনীতিকে ব্যবহার করে দেশের সর্বনাশ ঘটিয়েছে, প্রত্যেকটা লোকরে দেখবেন যে তারা বাই বর্ন ক্রিমিনাল। তাদের চেহারার মধ্যে স্বাভাবিকতা নেই, আচরণে। দর্শক তো তাহলে ঠিকই আশঙ্কা করেছে যে আসলে তারা দেশের জন্য ভালো কিছু কিভাবে এত কিছু করার পরে এই সময়টিতে এসে বিভিন্ন রাজনৈতিক দল কেন এই বিতর্কিত ব্যবসায়ী, বিতর্কিত লোকজন যারা তাদের ক্যারিয়ারে ব্যবসা করতে গিয়ে 2 নম্বরই করেছে, দলের স্বার্থে, কোনো স্বার্থে নয়। এর কারণ হলো যে রাজনৈতিক লোকগুলো ওদেরকে পছন্দ করছে, বিকজ ওরা, ধরেন আমার কাছে যদি কেউ টাকা চায়, এখন আমার শ্রমলব্ধ টাকা, আমি হয়তো আপনাকে 1 টাকা দেবো, কিন্তু একজন অবৈধ যে ইনকাম, সে একসঙ্গে আপনাকে 100 টাকা দেবে। 2 নম্বর হলো যে আমার সততার কারণে আমি সবসময় শির দ্বারা উঁচু করে, মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে থাকতে পারবো। আর যে এই ধরনের বাইবর্ন ক্রিমিনাল, এরা মুহূর্তের মধ্যে আপনার পায়ের উপর পড়ে যাবে, এবং তার প্রয়োজন মেটানোর জন্য আপনার পা এমনভাবে চাটতে থাকবে যে আপনি মানে খুব আনন্দ লাগবে যে ও মাই গড, একটা ছাগল যেভাবে চাটে, পশু যেভাবে চাটে, ওইভাবে একটা মানুষ চাটছে, তো আপনার মন নরম হয়ে যাবে। এখন আমাদের সমাজে হয় কি, যখন এরকম রত্ন চেনার মতো, সম্রাট আকবরের মতো, সম্রাট আকবর কিন্তু লেখাপড়া জানতেন না, কিন্তু তার দরবারে যে 9 জন জুয়েল ছিলেন, দ্য 9 জেনারেল, দ্য 9 জুয়েলস ইন্টেলেকচুয়াল, তারা ওই সমসাময়িক দুনিয়াতে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি ছিলেন। তো কাজেই রাজনৈতিক নেতৃত্ব যখন ভালো মানুষকে পছন্দ করবে, এটা শীর্ষ নেতৃত্বের দায়িত্ব, কর্তব্য। তো ওইরকম না হলে আসলে চেনা যায় না। ধন্যবাদ। আমি প্রিন্স ভাই আপনার কাছে একটু আসি। নির্বাচন এলেই আসলে নানা ধরনের অস্বস্তি কাজ করে। সেখানে আমরা বলি যে অভ্যন্তরীণ নানান ঘটনা ঘটতে পারে, বা দেশের বাইরে থেকে নানান ধরনের ঘটনা ঘটতে পারে। সেরকম একটি বিষয় নিয়ে কথা বলেছেন ফরহাদ মজহার। তিনি জামাত এবং যুক্তরাষ্ট্রের যে নীতিগত যোগাযোগ, সেটি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। বলেছেন যে এটা ভবিষ্যৎ রাজনীতির জন্য একটা অশনি সংকেত। আপনি কি এরকম কোনো কিছু দেখতে পাচ্ছেন? আমি এইটা বলার আগে একটু ছোট্ট আগের পয়েন্টে একটু মন্তব্য করি। একটা পয়েন্ট, প্রথম কথা, দেখেন, আপনি নির্বাচনে শুধু ঋণ খেলাফির কথা হলো, কারেক্টলি উনি বলেছেন। এখানে আমি দেখছি ওয়াদা খেলাফি আছে, আইন খেলাফি আছে, নীতি খেলাফি আছে, মানে রাজনীতির নীতি, দলটা বিসর্জন দিয়ে অন্য দলে যোগ দেওয়া। আপনি মব স্টার আছে, দাপুটে স্টার আছে, লুটেরা স্টাররাও আছে। তার মানে এরাই এই নির্বাচনে প্রার্থী আছে, নাই তা না। তা সুতরাং এইগুলো আমার বিবেচনায়, অন্য পয়েন্টে আমি অন্যভাবে বলি, ধরেন রাজনৈতিক দলগুলো তারা যদি সব ভালো হইতো, নীতির উপরে দাঁড়াইতো, তাহলে তারাই তো করতে পারতো।
আর আমাদের পুরো সমাজের যদি কালচারাল স্ট্যান্ডার্ডে সমস্ত মানুষের এরকম একটা পরিস্থিতি থাকতো যেগুলো দাঁড়াইলেই তাদেরকে থুতু দেবে, তাদের দিকে যাবে না, তাইলে এটা করতো না। কিন্তু যার জন্য আমরা বলেছি যে আগে তো আইন করতে হবে যাতে করে এই ধরনের কট্টু প্রোটেক্ট করতে পারি। কিন্তু আপনি দেখেন ঋণ খেলাপিরা যারা হয়েছে তারা তো আইনগতভাবেই হয়েছে, কারণ কিছুদিন আগেও রিশিডিউল করা হয়েছে। তার মানে ওইটা তো এই ধরনের আইনের দুর্বলতা এবং রাজনৈতিক দলগুলো যারা মনোনয়ন দিয়েছে তাদের প্রকৃত চেহারার কারণে হয়েছে, এবং কি কারণে হয়েছে তো বলার আর দরকার হয় না। সুতরাং এর পরিবর্তনের জন্য আমাদের যে দর্শক ভাই ফোন করলেন, এটা জনগণের আরো সচেতনতার বিকল্প আছে বলে আমার মনে হয় না। এবং আপনি এখন যে প্রশ্নটা করলেন আমার বিবেচনায় গুরুত্বপূর্ণ। এটা কে বললো তার থেকে বড় ব্যাপার হচ্ছে, আপনি খেয়াল করবেন একটা স্লোগান উঠলো না, কি দিল্লি না পিন্ডি, এরকমের একটা। তো এটা অনেকেই তো বলে যে আগের একজন ছিল কি বলে দিল্লির দাসত্ব করত, এখন দেখা গেল কেউ কেউ আছে তারা পিন্ডির দাসত্ব করতে চায়, আর ওয়াশিংটনের দাসত্ব সেইটাও তো কেউ কেউ করতে চায়। এটা বোঝা গেল। এখন দাসত্ব করতে চাও একটা জিনিস, আর একটা হচ্ছে সাম্রাজ্যবাদী শক্তি, আধিপত্যবাদী শক্তি, তারা কিন্তু যে কোনোভাবেই আধিপত্য এবং এটা বিস্তার করবেই। এবং দুনিয়াতে ওই যে যাদের কথা হলো আমেরিকা, এটা একটা বিখ্যাত কথা আছে, আমেরিকা যার বন্ধু তার কোনো শত্রুর দরকার হয় না। আর এই সাম্প্রতিক সময়ে তাদের দেখেন ইসরায়েলকে সাপোর্ট করার পরে কি ঘটনা ঘটালো, ভেনিজুয়েলাতে তারা কি করলো, ট্রাম্প সাহেব নিজে স্বঘোষিতভাবে সে সমস্ত জায়গার কর্তৃত্ব তুলে নিচ্ছে এবং নিজের ইচ্ছা মতো আরো করছে। এখন গ্রিনল্যান্ড নিয়ে তার গ্রিনল্যান্ড থেকে শুরু করে ইরান কোথায় আর না। এবং বাংলাদেশকে ঘিরে তারা যে একটা বিশেষ ভূমিকা নিতে চায়, যিনি এখন এই দেশে আসছেন রাষ্ট্রদূত হয়ে, তিনি আসার আগে ওইখানে যে শুনানিতে ছিলেন সেখানে উনি কিন্তু পরিষ্কার করে বলে আসছেন যে চীনের আধিপত্য খর্ব করা সহ অন্যান্য কাজ। এবং ইতিমধ্যে আমাদের দেশের একজনের সাথে দেখা করে এই কথা বলেছে, চীনা দূতাবাস দেখলাম যে তার একটা বিবৃতি পর্যন্ত দিছে। তার মানে আমাদের দেশটা এই আমেরিকার খপ্পরে আছেই, তো পড়ে বললে ভুল হবে, আছেই। তারা আমাদের করিডোর দেওয়া থেকে শুরু করে বন্দর থেকে শুরু করে যাচ্ছে তাই করতেছে, বঙ্গোপসাগরকে ঘিরে ভূ রাজনৈতিক কারণটা করছে। আর আমাদের অনেকেই তাদের প্রতি নত যেন, আমি তো আর রনি ভাইয়ের মতো এরকম শব্দ বলতে পারছি না, পা চাটা শব্দ, পাল্লোর থেকে খারাপ শব্দ হলেই বলা উচিত ছিল আর কি। তা সেই রকম একটা জায়গায় যাচ্ছে। তাতে কিন্তু আমাদের দেশ যদি এখনই এইটাকে আমরা রুখে দাঁড়াইতে না পারি এবং সচেতনতা গ্রহণ না করতে পারি, এখন যে খারাপ পজিশন দেখছেন দীর্ঘমেয়াদী একটা নতুন ধরনের সংকটের মধ্যে আমরা পড়ে যাব। রনি ভাই, একেবারে শেষ অংশে আছি। এই নির্বাচনকে নিয়ে অনেক প্রত্যাশা, অনেক প্রস্তুতি। আমার একটু জানার ইচ্ছা যে এই নির্বাচনে আসলে দেশবাসী কি পাবে? প্রথমত হলো যে আমাদের একটা বিবর্তন দরকার, পরিবর্তন দরকার। যা কিছুই হোক না কেন একটা নির্বাচন হয়ে যাক, সুন্দর একটা নির্বাচন হয়ে যাক, সবাই ভোট দেখ, স্বাধীনভাবে দেখ। যদি 80% লোক 90% লোক স্বাধীন মতো এসে ভোট দেয়, দিক না। আর যদি কেউ বলে যে আমি ভোট দিলাম না, 5% ভোট দিলাম, আসলাম না, তাদেরকেও সেই স্বাধীনতাটা দেওয়া হোক। এরপর ধরুন সবাই ভোট দিল স্বেচ্ছায়, কোনো অসুবিধা নেই, দিক না, আমরা সেটা মেনে নিলাম। কিন্তু সবাই যদি না ভোট দিতে চায় তাও দিতে দেওয়া উচিত। এবং আমার কাছে মনে হচ্ছে যে এখন মব সংস্কৃতি, আইন শৃঙ্খলার অবনতি, তারপরে কোনো কিছু মান্য না করার যে একটা টেন্ডেন্সি চলে আসছে, তার সঙ্গে সঙ্গে বেয়াদবি করার, অবাধ্য হওয়ার, বড় মানুষের সামনে ছোট মানুষের দাঁড়িয়ে লম্ফঝম্প করার যে সংস্কৃতি গত 17 মাসে আসছে, এখানে যদি 14, 18, 24-এর মতো কোনো রকম চালাকি করার চেষ্টা করা হয়, 1986 নির্বাচনের মতো যদি চালাকি করার চেষ্টা করা হয়, 15 ফেব্রুয়ারি নির্বাচনের মতো যদি কোনো কিছু করার চেষ্টা করা যায়, বোন বলে গেলাম আপনার এই অনুষ্ঠানে, কিয়ামত হয়ে যাবে বাংলাদেশে। অসংখ্য ধন্যবাদ প্রিন্স ভাই। আমি একটু ছোট করে জানতে চাইবো সেই সংশয় আছে জনগণ আসলে কি পেতে যাচ্ছে এই নির্বাচনের মধ্য দিয়ে? না আসলে দেখেন, খুব খোলা মনে বললে যে আমরা আসলে একটা অনিশ্চিত যাত্রার মধ্যে আছি। সুতরাং এই অনিশ্চিত যাত্রায় যেটা কাঙ্ক্ষিত ছিল না, এত বড় ঘটনার পরে কাঙ্ক্ষিত ছিল যে ন্যূনতম গণতন্ত্রের পথে ভালোভাবে হাঁটার পথ আমরা রচনা করতে পারবো। এখন আমাকে যদি বলেন অনিশ্চিত যাত্রায় আছি, কিন্তু যদি আমরা সবাই মিলে বলতে সচেতন মানুষ পজিটিভলি রুখে দাঁড়াতে পারি, তাহলে ন্যূনতম গণতন্ত্রের পথে হাঁটার প্রচেষ্টা নিতে পারি। কিন্তু সেইখানে আমাদের নানা প্রতিবন্ধকতা হচ্ছে, ওই যে মেটিকুলাস ডিজাইন বা অন্য যে 3টা নির্বাচনের কথা আজকে আসছে, নানা ধরনের ঘটনা ছিল। এইবারও ওই ধরনের কোনো
সব শব্দ উনি যেটা ইউজ করেছেন ওই ধরনের চালাকির পাল্লায় যদি পড়ে যায় তাহলে আমাদের অনিশ্চিত যাত্রা আরো বেশি দীর্ঘায়িত হবে, যা আমাদের কাম্য না। আমি প্রত্যাশা করব সবাই রিভোল্ট করবে। হ্যাঁ তাই সেটাই, এবং ওইটা রিভোল্ট করলে হয় কি, রিভোল্ট তো করবেই, আমাদের যদি তবু পেছনে একটা কি বলে লক্ষ্য কারেক্টলি থাকে, রিভোল্ট করে পজিটিভ জায়গায় যেতে পারলে ওই রিভোল্টটা তো কোনো অসুবিধা নেই। কিন্তু এই জায়গায় তো একটা এনার্কি সিচুয়েশন, সেইটাই হচ্ছে আমাদের জন্য সবথেকে বড় খুবই খারাপ বিষয়, যার জন্য আমাদের এই আলোচনায় আমি মনে করি যে এখনো আমাদের সবাই ন্যূনতম, যদি আমাদের একটা ভালো চিন্তা থাকে তাহলে ন্যূনতম জনগণের উপরে সব ছেড়ে দিয়ে তারা Honest যেটা মনে করে সেই পথে 100% honest। আমরা হাঁটার জায়গায় যদি যেতে পারি সেটাই ভালো হবে, আমি সেই প্রত্যাশাই করব। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের এই আয়োজনে যুক্ত হবার জন্য। দর্শক এতক্ষণ যারা ছিলেন, আগামী স্বাধীন সংলাপ দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। শুভরাত্রি।